তুই বেশি বেশি মুজিববাদ ক, বঙ্গবন্ধু জিন্দাবাদ ক। জিন্দাবাদ কইছে, এখন তো ফাঁসে গেছে। খাল খননে যায় আপনার রেড কার্পেট বিছায়, 6 দিনে 18 বার হেলিকপ্টার দিয়ে ত্রাণ বিতরণ করছে, 10-12 হাজার ত্রাণ বিতরণ করছে, 36 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া দিছে। যে ফেসিবাদের প্রশাসনের ক্যাডারের 95% হলো ফেসিবাদের দোষর। এই যে জাতি আমাদের যে 10 প্রকার তৈরি করছি, এই জাতিতে এই জন্য কোনো ন্যাশনাল ইস্যুতে এক হয়। 5-6টা ছেলেকে উঠায়া একটা ছেলে জীবিত ছিল, আগুন দিয়ে পড়াইছে। এগুলো ধরতে এত সময় লাগে কেন? সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUজ-এর সাবেক মহাসচিব জনাব এম এ আজিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা দিনের গুরুত্বপূর্ণ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, হয়তো সবগুলোর আলোচনা করা সম্ভব নয় এই স্বল্প সময়ে। তারপরে উল্লেখযোগ্য সংবাদগুলোর বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। দর্শক, আপনারা জানেন যে 5 আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাষ্ট্রভার নিয়েছে এবং নানান চড়াই উতরাই পেরিয়ে 6টি মাস পেরিয়ে গেছি, পার হয়ে আমরা অলরেডি 7ম মাসে কাছাকাছি। তো এরই মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার 5 তারিখের পর থেকে, 5 আগস্টের পর থেকে নানান দাবি দাওয়া নিয়ে অন্তত 136টি আন্দোলনের মুখে পড়েছে এবং সরকার খুব সুকৌশলে বা খুব ধৈর্যের সাথে এই সবগুলো আন্দোলনই কিন্তু মোকাবেলা করে এখনো পর্যন্ত এগিয়ে চলছে। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনবো এম এ আজিজ আপনার কাছ থেকে। আজিজ ভাই, 136টি আন্দোলনের মুখে পড়তে হয়েছে এই অল্প সময়ের মধ্যে। আমরা দেখেছি যে বিগত নির্বাচিত সরকারও বা যে সরকারের মেয়াদ সাধারণত 5 বছর থেকে থাকে, সেই সরকারও এত অল্প সময়ে এত বেশি আন্দোলনের মুখে পড়তে হয়নি কোনো সরকারকে। এই সরকারকে কেন পড়তে হলো আসলে? যদিও এই সরকারকে কিন্তু সকল দল মত এবং সাধারণ মানুষের এক ধরনের প্রত্যাশা এবং সমর্থন রয়েছে, তারপর আন্দোলনটি কেন? ধন্যবাদ। আপনি একটা সুস্থ সবল মানুষ, আপনি যদি একটা খোঁড়া কানা লোকের সামনে দেখেন, নিশ্চয়ই তাকে দিয়ে ভয় করবেন না। এইরকমই এই সরকার একটা নির্বোধ সরকার আমার কাছে মনে হয়েছে, অকর্মণ্য সরকার মনে হয়েছে, হ্যাঁ, এবং অবিবেচক, অদূরদর্শী। কারণ আন্দোলন যদি আপনার দমন করেন অথবা আন্দোলন যদি নিয়ন্ত্রণ করতে চান, তার তো বিধিবিধান আছে, সিস্টেম আছে। যেমন আমরা ছোটবেলায় কোনো মিছিল মিটিং করলে অনেক সময় দেখা গেল পুলিশ আসতো, ঠেকাইতো, লাঠিচার্জ করতো, হ্যাঁ, কাঁদুনে গ্যাস, এর বেশি আমরা দেখতাম না, এতে আমরা আন্দোলনটা করা হতো। কিন্তু এবারে মনে হচ্ছে এক হলো এই 16 বছরে যে দমন পীড়ন, নির্যাতন, আয়নাঘর, গুম খুন, এই ভয়ে কেউ আন্দোলনে নামতে পারতো না। এখন যেভাবে প্রথমে শুরু করেছে ইউনিট সরকার, আপনারা যত খুশি কথা বলেন, হ্যাঁ, আপনারা যা কিছু করেন, ভাবটা এমন যে দেশটা মানে সবার জন্য ব্যক্তিগতভাবে স্বাধীন হয়ে গেছে, এই মনোভাব। আর দীর্ঘদিনের পুঞ্জীভূত তাদের দাবা এটা নিয়ে সবাই আপনার মাঠে নেমেছে। সেই সাথে যে এই যে ফেসিবাদের, তো আপনি বললেন তো সরকার প্রধান পালিয়েছে ঠিকই, কিন্তু তাদের দোসররা আপনারা কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে, এই সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে পাবেন, এবং তারা সংখ্যায় কম না একদম। 15 বছরের রিক্রুটমেন্ট বা ব্লাড টেস্ট করে রিক্রুট করেছে, সেখানে তো তারা আছে এবং তারা অ্যাক্টিভ। আপনি দেখেন বিদেশে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের দেশেও কিন্তু এই যে হরতাল ডেকেছে, তাই না? তো এখন এই সরকার যে অবস্থা যেভাবে হ্যান্ডেল করছে, যে দেশের কোনো কিছু শুরু যখন দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার, একটা অনেক 2000 লোকের ছাত্র জনতার জীবন দিয়ে, এর আগে তো বহু আছে, যদি 17 সালের ব্যাকগ্রাউন্ড ধরেন, কোনো গণতান্ত্রিক দেশে পৃথিবীতে আয়নাঘর আছে এটা কেউ বলতে পারবে না, কিন্তু আমাদের দেশে ছিল। তো এই জন্য বলছি যে এটা দলে হাজার হাজার বলা যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা, হ্যাঁ। তো এখন এর পরেই এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনার তাদের যে যতগুলো সরকার পরিচালনা করার জন্য যতগুলো সেক্টর আছে, ধরেন প্রশাসন বলেন,
আইন শৃঙ্খলা বাহিনী বলেন, অর্থনীতি বলেন, বাজার ব্যবস্থা বলেন, রাস্তাঘাটের যানজট বলেন, এই যে কয়েকদিন যাবৎ ধরেন বায়ু দূষণে আমরা 1 নম্বর ঢাকা শহরে চলছি, বেশ কয়েকদিন, 1 সপ্তাহ ধরে চলছে। সুতরাং কোনো জায়গায় আপনার কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারছে না, কারণ এটা একটা অবুঝ সরকার। অবুঝ সরকার নিয়ন্ত্রণে আনা কি ওভার দ্য নাইটের কাজ? এটি তো গত 17 বছরের পুঞ্জীবিত যে জাঙ্ক সবগুলো এক হয়েছে, এক জায়গায় হয়েছে, গার্বেজের একটা ভাগার হয়ে গেছে। এটি তো আর ওভার দ্য নাইট ক্লিন করা সম্ভব না। শোনেন, আপনি যখন পিকনিকে যান তখন কিন্তু পিকনিকে যায় গাধার পিঠে ওঠেন, অথবা বোট থাকলে বোটে ওঠেন, সাঁকো থাকলে সাঁকোতে ওঠেন। আপনার খাল মিলপুরে খাল খনন উদ্বোধন করবে, খেয়াল করছেন? আপনার স্টিল স্ট্রাকচার দিয়ে তার উপরে আপনার রেড কার্পেট বিছিয়েছে। বলেন তো, জিয়াউর রহমানের চেয়ে খাল খনন বেশি করছে? বাংলাদেশের খাল খনন উদ্বোধন কম হয়েছে, নদী খনন কম হয়েছে? কোনো জায়গায় দেখছেন যে খাল খননে যা আপনার রেড কার্পেট বিছায়? এই উত্তর দিচ্ছে যে এটা প্রশাসন বা ওখানকার সিটি কর্পোরেশন করছে। তুই উঠলিকা, এটা খাল খনন পচা জায়গায় উদ্বোধন করতে গেছে, সে রেড কার্পেটে দাঁড়ালো কেন? তখনই তো যদি এই জায়গায় বুঝতে হচ্ছে, যদি পলিটিশিয়ান হয়তো সে বুঝতো এটার নেক্সট এফেক্টটা কি হতে পারবে। এটা তুমুল সমালোচনা শুরু হয়েছে। সে বলতো যে আগে কার্পেট সরাও, রেড কার্পেট আগে সরাও, উদ্বোধন করা, উদ্বোধন তো ওই যে ওই ইয়ে দিয়ে মেশিন দিয়ে উদ্বোধন হচ্ছে, এটা কি উদ্বোধন করবে? এইটাল কমন সেন্স। তারপরে ধরেন একটা ছাত্র উপদেষ্টা এক জায়গায় যা 6 দিনে 18 বার হেলিকপ্টার দিয়ে এক উপজেলার থেকে আলাক উপজেলায় ত্রাণ বিতরণ করছে। হ্যাঁ, 10-12 হাজার ত্রাণ বিতরণ করছে, 36 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া দিছে, মিনিস্ট্রির ভাড়া। কিন্তু তার ভিতরে বোধ নাই এই কারণে সে বোঝেই না যে এটা অডিট হবে, এটা পাবলিক মানি, অডিট হবে, কোনো না কোনো দিন তো অডিট হবে, তাই না? অডিট হলে সে ধরা খাবে তো। আবার এও করছে দেন, এটা যদি প্রেশার না দেয় কি করে হবে বলেন? 2 জায়গাতে হেলিপ্যাড বানাইছে, বানায় হেলিপ্যাড নামছে এখানে, আবার সে হেলিপ্যাড নিয়ে চলে আসার পরে হেলিপ্যাড ভেঙে দিছে। হ্যাঁ, তো এগুলো এই জন্যে বলছি যে এই সরকার, ধরেন আপনি যেটা বললেন প্রশাসনে এত অল্প সময় কি করবে। একটা গণঅভ্যুত্থানের পরে সরকার একেবারে প্রথম দিন থেকে তার তো অপারেশনে যেতে হবে, কুইক অপারেশন। যেমন ধরেন উদাহরণ দিই, আপনি পুলিশে, আপনি সবাই দেখছে, আপনি ইউটিউব এখনো খুললে পাওয়া যায় না, টেলিভিশনগুলো দেখাচ্ছে। আপনি অনুসন্ধান তদন্ত করলেন নাই 15 দিন 1 মাস করে মোটামুটি ভাবে আপনারা যারা খুন করছে, এই যে ধরেন এই যে কি ইয়েতে ইপিজেটের দিকে সাভারে আপনার ইয়েতে উঠায়া 5-6টা ছেলেকে উঠায়া একটা ছেলে জীবিত ছিল, আগুন দিয়ে পোড়াইছে। এগুলো ধরতে এত সময় লাগে কেন? তো যারা খুন করছে এবং যারা চুরি করছে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছিল, তাদের ধরে জেলে ঢুকাই দেন, বিচার করেন, আর বাকিগুলোকে আপনার ক্ষমা করে দেন, মানে পুলিশে। তাহলে তো পুলিশটা তোমার থেকে বেরিয়ে যায়। এরপরে আনসার আছে, বিডিপি আছে, আপনার প্রয়োজনে সেনাবাহিনীর থেকে কিছু লোন নেন। বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক এসএসসি পাস ছেলে যুক্ত হয়েছিল, তাদেরকে নিয়ে একটা শর্ট ট্রেনিং দিয়ে আপনি শূন্যস্থান পূরণ করেন, কিছু কমান, দায়িত্ব পুলিশ দ্বারা করেন। প্রশাসনে আপনি ফেসিবাদের দোসর, বণিক বার্তায় প্রথমেই ছাপা হয়েছে যে ফেসিবাদের প্রশাসনের ক্যাডারের 95% হলো ফেসিবাদের দোসর। 95% ওলা সরকার চালায়, সরকার রাখে, এই সব দেখেন মিনিস্ট্রির যত অর্গানাইজেশন আছে সব চালায়, ইলেকশন এই যে 3টে নির্বাচন কলুষিত করছে সব প্রশাসনের লোক। আপনি ডিসি পদায়ন করলেন, এসে প্রথম দিকে করলেন না। এই ডিসি পদায়ন নিয়ে অনেক কথা আছে, সেটা বাদ দিলাম। ডিসি পদায়ন একটা ক্যাডার, ডিসি প্রশাসন ক্যাডার, এর বাইরে 25টা ক্যাডার আছে। তো 25টা ক্যাডার থেকে আপনি লোক নিতেন, প্রশাসন ক্যাডারে 5% তো বিশুদ্ধ ছিল, নেন, আপনি নেন থেকে 10% নেন, আর বাকি 25টা ক্যাডার থেকে নেন, নিয়ে আপনি একটা শর্ট ট্রেনিং দেন। ট্রেনিং দিয়ে ডিসি ওটি তো আর আর্কিমিডিস হওয়া লাগবে না, 7 দিনের ট্রেনিং দিয়ে আপনি ডিসি পদায়ন করে দিতেন। হ্যাঁ, প্রয়োজনে ব্রাইট প্রশাসন থেকেও নেন, বিসিএস থেকে দেন, আরও তো ক্যাডার আছে। তো আপনি সব প্রশাসন ক্যাডার থেকে দিলেন। হ্যাঁ, ওদের জার্ম তো ফেসিবাদের জার্ম ওর শরীরে,
আপনি যদি ইলেকশন সামনে করবেন, ওরাই তো ডিসি। এখন তো আবার চিন্তা করতেছে ওই ডিসির থেকে চলে আসবে, অন্যরা ইলেকশন করে দেবে। তো ডিসি রাখছেন কেন? ডিসি রাখছেন কেন? এখনো 6 মাসে আপনি অনুসন্ধান করে কে ফেসিবাদের দোষর, কে ফেসিবাদের দোষর না, এটা বের করতে পারলেন না কেন? ধরেন আমার ফ্যামিলি 85 জনের ফ্যামিলি, অনেক রাজনৈতিক দল আছে না, মাঝে মধ্যে আমি নিজেই কল্পনা করতাম এত রাজনীতিবিদদের ডিমান্ড, তা আমি তো একটা রাজনীতিবিদ আমার ফ্যামিলি মেম্বার নিয়ে শুরু করতে পারতাম। বড় আছে 45 জন, আমি প্রত্যেক সপ্তাহে একবার করে মিটিং করে 45 জন খাড়া যেত, আমি বক্তৃতা দিতাম। এটা বিরাট পার্টি। বলেন 45 জন অনেক, নিচে অনেক 8-10 জন নিয়ে মিটিং করে না, বহু আছে না। গেল আমার ফ্যামিলিতে 19 জন সরকারি চাকরি করতো আওয়ামী লীগের সময়, 19 জন। এবং আপনার সেনাবাহিনী বলেন, নৌবাহিনী, এয়ারফোর্স বলেন, ব্যুরোক্রেসিতে বলেন, সব জায়গায় এরা সবাই ইন্টেলিজেন্স রিপোর্টে ধরা খাইছে ওই সময় আমার জন্য। একজন সে চাকরি ছাড়তেছে না, সব চাকরি ছাড়িয়ে দিয়ে সবাই বিদেশি অর্গানাইজেশনে চলে গেছে এবং কেউ বিদেশে চলে গেছে। একজন ছিল, একজন বলল যে ভাই আমি কি করব? তুই বেশি বেশি মুজিববাদ কহ, বঙ্গবন্ধু জিন্দাবাদ কহ। জিন্দাবাদ কইছে, এখন তো ফাঁসে গেছে, এখন আর প্রমোশন হয় না। ওরগুলো ডেপুটি সেক্রেটারি, ওরগুলো জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছে, ওর তো প্রমোশন হয় না, ওকে তো ব্যাড প্রমোশন দিয়ে রাখে আর ওই জায়গায় পড়ে আছে। তো যাবেন সংকট, তো এগুলো কি করবেন? তো এই জন্য বলছি আমি, যেটা শুরুতে এটাকে স্ট্রিমলাইন করেন নাই, প্রশাসন সব জায়গায় গিটগিটি চালতেছে, সবগুলো অর্গানাইজ হয়ে গেছে। এখন তো জিনিস সংকটাপন্ন জায়গায় নিয়ে আসছেন। এখন সব আপনার, এই যে আজকেও আমি পত্রিকায় দেখলাম কোন শিক্ষা ক্যাডারের একজন লিফলেট বিতরণ করছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এটা হচ্ছে সবগুলো অ্যাক্টিভিটি নিরাপদ জায়গা, কেউ তো কিছু করবে না। মানে আসলে এভাবে বেরিয়ে আসবার পরে গ্রেপ্তার তো সমাধান না। না, আমার কথা হচ্ছে একটা ফ্যাসিস্ট সরকার, পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পরে কেউ রিটার্ন আসে নাই। আর ফ্যাসিবাদে আপনি দেখেন মিশর, সিরিয়া, সব অনেক জায়গায় দেখেন, একটা বিপ্লব সংগঠিত হলে যারা মোটামুটি ভাবে অ্যাক্টিভ নেতা, এগুলো কিন্তু সাথে সাথে মেরে ফেলে। আমাদের দেশে সেটা হয় নাই, আমাদের দেশে সব পালানোর সুযোগ করে দিছে। আপনি দেখেন আপনার 6 তারিখে 5 তারিখে আপনার অভ্যুত্থান ঘটলো, 6 তারিখে প্রায় 60% থানা লুট হয়েছে এবং থানায় সব আগ্নেয়াস্ত্র লুট হয়েছে। আগুন, ওখানে গাড়ি ঘোড়া যা আছে আগুন দিয়ে ফোড়াই দিছে, অনেক জায়গায় পুলিশও মারছে। আচ্ছা মারলাম তো আপনার সেনাবাহিনী, আর্মি চিফ নিজে বলেছে 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে, তারা গেল কোথায়? এক হলো আপনার 60% থানার থেকে অস্ত্র লুট হয়েছে। আর 22 এবং 23 সালে 4.5 লাখ আপনার আর্মি অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছিল এই ছাত্রলীগ যুবলীগরে। তো অস্ত্র যৌথ বাহিনী করছে না, যৌথ বাহিনী করে কই অস্ত্র উদ্ধার গেল, অস্ত্র গেল কই? মাঝখানে একটা যুব দলের ছেলে নিয়ে ধরে নিয়ে মেরে ফেলাইছে। হ্যাঁ, তো এটা তো হলো না। এখন অর্থাৎ এই সরকার তো কোনো কোথাও তো অ্যাকাউন্টেবল, কাউকে জিজ্ঞেসও করে না, এত দুর্বল সরকার কাউকে তো। এবং সবাই এখন মুখে মুখে বলে যে এত এই দেশে এত দুর্বল সরকার আসে নাই। মানুষ কিন্তু অটোক্রেসি চায় না। এটা কি দুর্বলতা বলবেন না সরকার বেশি স্বাধীনতা দিয়ে ফেলছে মানুষকে? স্বাধীন, এটা তো এনজিওর মতো চুপচাপ বয়ে বয়ে কাজ করা, এটা তো এনজিও না, রাষ্ট্র চালানো এনজিও না। এনজিও রাষ্ট্র চালাতে হলে সক্ষমতাও লাগবে, ডেমোক্রেসিও রাখতে হবে, তাই না? তো কারণ হতেছে যে আপনি, এখানে কি সরকার অক্ষম? তারা তো 136টি আন্দোলন একেবারে খুব কৌশলে নিয়ন্ত্রণেও নিয়েছেন। কৌশলে না, এইসব 36টা আন্দোলনের ধরেন প্রথম দিকে 32 নম্বরে একটা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে, সেটাকে ওখানে সরকার কিছু করে নাই, ছাত্ররা ওটাকে ধাওয়া দিয়ে দিছে। হ্যাঁ, তারপরে আমাদের সেক্রেটারিয়েটের পাশে আনসার দাবি নিয়ে ঢুকলো না, আগে তো ছাত্ররা ঢুকছে দেখে ওদের অর্ধেক ঢুকে গেছে ভিতরে। হ্যাঁ, ভিতরে তো আনসাররা ওই প্রেস ক্লাবের সামনে তো দাঁড়ান যায় না, পায়খানা পেশাব করে ভরে ফেলাইছে। তো আমি আনসাররা জিজ্ঞেস করি একজনকে, জিজ্ঞেস করলাম, এই আপনারা এত লোক থাকেন কোথায়? কয় সব হোটেল রিজার্ভ করা আছে। এই যে নতুন নতুন পোশাক পেলেন কে দিল? হ্যাঁ, কয় এটা সাপ্লাই দিছে। তো ওরা বিপ্লব করতে আসছে না,
বিপ্লব করতে আসছে, তখন আর্মি আসছে, ছাত্ররা ডাকছে, আর্মি কল দিছে, তারপরে এদেরকে আর্মি কিন্তু জেলে পাঠাইছে অর্ধেক। দাবি মানিয়ে নেওয়ার পরেও এক গ্রুপ বলে মানি না, অর্থাৎ 50% মানে 50% মানে না। তার মানে যারা মানে না, দাবি মানার পরেও কয় মানি না, তার মানেও ফেসিবাদের দোসররা। হ্যাঁ, তো এগুলো জেলে পাঠাইছে। তো এরপরে এখন জুডিশিয়াল কু একটা সম্ভাবনা ছিল, হ্যাঁ, বিচার বিভাগীয় কু, বিচার বিভাগে কু, এই যে থানায় গেছে, এগুলো তো ছাত্ররা গেছে। আমার কথা, সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কয়টা নিয়ন্ত্রণ করতে পারছে বলেন? কয়টা? আপনি উদাহরণ দিতে পারবেন? এই যে ছাত্ররা তিতুমির কলেজে, আমি ব্যক্তিগতভাবে বলবো এটা দাবিটা একদম পুরোপুরি অন্যায়। সব ঘরে ঘরে কি বিশ্ববিদ্যালয় দিতে হবে নাকি? চতুর্থ শিল্প বিপ্লবে যেখানে কম্পিউটার, ডেটা সায়েন্স, আইটি, এই রোবট, এগুলো মানুষকে রিপ্লেস করতেছে, এর পিছনের লোক দরকার। ধরেন আপনি এই যে ডাক্তার, আমাদের দেশে ডাক্তার সার্টিফিকেট দিয়ে বানানো হচ্ছে, এই যে ছাত্রদের বানানো হচ্ছে, বলেন এই সার্টিফিকেট দিয়ে কি করবে? এখন তো রোবট অপারেশন করে, রোবটে প্রোগ্রাম দিবেন, ডায়াগনোসিস করে রোগ নির্ণয় করবেন। ধরেন আমার গলব্লাডার স্টোন হয়েছে, এটা লিভারের সাথে আটকে গেছে, মিলে গেছে, সবাই কইছে বুক কাটো। আমি সিএমএস এক ডাক্তারের কাছে গেছি, আমাকে বলা হলো যে মানে এটা কোনো মেশিন, সাধারণ মেশিন দিয়ে এটাকে অপারেশন ল্যাপ্রোস্কোপি করা যাবে কিনা বোঝা যাচ্ছে না। তারা বলল যে একমাত্র এই যে পিজি হসপিটাল আর হলো ইবনে সিনায় মেশিন আছে। তখনকার সময় আনছে মেশিন 99 কোটি টাকা দাম। এই মেশিন অটো রিডিং দেয়। আমাকে সেই মেশিনে ঢুকাই দিয়ে ডাক্তার সাহেব নিজে দাঁড়ায় রইল, ওখানে কিন্তু অপারেটর না, একদম প্রফেসর, ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর দাঁড়ায় রইল, হিন্দু ভদ্রলোক আমাকে বললো যে দাদা প্রচুর আওয়াজ হবে, মনে হয় ইট টিট ভাঙে যেতেছে, খালি গুঁড়া করতেছে, আপনি কিচ্ছু ভয় পাবেন না, আমি দাঁড়ায় আছি। হ্যাঁ, এবং সমানে আওয়াজ। আমি চোখ বন্ধ করে রইলাম, কারণ ওই মেশিনটা নিজে রিডিং দিয়ে যে জায়গায় যা আছে এটা বড় করে প্রিন্ট বেরিয়ে আসছে। তো আপনি বলেন এখানে কি করবেন? আপনি ওই লোকটা দরকার, মেশিনটা তো কাজ করে দিচ্ছে। এখন প্রত্যেকটা দেখেন আধুনিক বিশ্বে রোবট অপারেশন শুরু করে দিছে। হ্যাঁ, তো রোবট অপারেশন, রোবটকে আপনি কি রোগ, কোথায় কয় সুতা, কোন দিকে কয় ইঞ্চি চাকু চালাবে, রোবটকে বলে দিতে হবে। এই যে আমাদের ধরেন একটা চ্যানেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে খবর পড়ছে, একটা মেয়ে বানায়া, তাই না? আগামী দিনে হয়তো যদি আমাদের এই, এখন বিজ্ঞানটা কষ্টলি বলে পারতেছি না, হ্যাঁ, এই টেলিভিশনগুলো যদি খবর করে এই করে সেই করে, এগুলো তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হয়ে যাবে। যেমন আমি লেখা লিখছি, ধর আগামী দিন এমন আসতেছে যে আপনার ফ্রিজ আপনার চুলার সাথে সম্পর্ক থাকবে, এটাকে বলে আইওটি। হ্যাঁ, তো এটা অর্থাৎ আপনি বলে যাবেন যে আমি বৃষ্টির দিন হলে খিচুড়ি খাবো, চুলাকে কমান্ড দিয়ে রাখবেন, বৃষ্টি হলেই চুলা খিচুড়ি পাক করতে যা যা লাগে ও চাইবে, ফ্রিজের কাছে চাইবে, ফ্রিজ না চাইলে ফ্রিজ মার্কেট থেকে চাইবে। হ্যাঁ, অটোমেটিক আসবে, অটোমেটিক রান্না হয়ে থাকবে তার জন্য। এটা অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু বাস্তবিক এইটা হবে। তো তাহলে আপনার এই যন্ত্রগুলোর পেছনের লোক দরকার। এই যে ধরেন আমি ব্যাংককে একটা হসপিটালে চিকিৎসা করতে গেছি, একটা রোবট, ওই বিল্ডিংটাই করা হয়েছে এমনভাবে, ওই রোবট উপরে চলে যায়, একা ঝাড়ু দিচ্ছে। ওই বিল্ডিংটা ঝাড়ু দিতে কত 50টা শ্রমিক লাগতো, একা ঝাড়ু দিচ্ছে। আপনি তাহলে ওই রোবটের পিছনের লোকটা তো লাগবে। আমাদের বাংলাদেশে তো অনেক লোক বেকার আছে, এই যে ফার্নিচারের ইয়েতে কারখানায় রোবট লাগাই দিছে, আপনার ইয়েতে রোবট লাগাই দিছে গার্মেন্টসে। এই জন্য আমি বলছি যে এই যে শিক্ষা ব্যবস্থা, এখন ওই ধরেন তিতুমির কলেজে ইউনিভার্সিটি বানাই দিন, কি লাভ? খালি সার্টিফিকেট দিবেন, ওই সার্টিফিকেট তাবিজ বানায় নিয়ে ঘুরতে হবে। সার্টিফিকেট কি করবে? আগামী 10 বছর পরে আমাদের দেশের 1.5 কোটি লোক বাইরে কাজ করে, এই 1.5 কোটি লোক কোনো কাজে আসবে না, কারণ সব ওখানে অটোমেশন হয়ে যাচ্ছে, পৃথিবী সব অটোমেশন হয়ে যাচ্ছে। তখন তো ওই অটোমেশনের জন্য আমি তো দেখছি যে ইয়াতে গেছি, সৌদি আরবে গেছি,
মসজিদে নববী, মসজিদে হারামে গেছি, সেখানে দেখছি তো শ্রীলঙ্কা, নেপাল, চায়নার লোকজন মেশিনে কাজ করতেছে, আর আমাদের লোকে যে বেলচা বলে না, বেলচায় ডান্ডা আছে, ওটা দিয়ে খাড়া আছে। নামাজ পড়ার শুরুতে, নামাজ পড়ার শেষে রাস্তার গলির ওখানে ডান্ডা নিয়ে দাঁড়ায় থাকে। আর ওখানে তো কয় না যে মা 1 পয়সা ভিক্ষা দাও, দাঁড়ায় থাকলেই বোঝে, হাত দিয়ে গুজে দিয়ে যায়। এটা তখন আমি দুঃখ লাগছে যে আমাদের সরকার নিশ্চয়ই রাজাকে এসে হাতে পায়ে ধরে এই লোকগুলো পাঠাইছে। সুতরাং শিক্ষা, আজকে দেখেন এতগুলো সংস্কার কমিশন করছে, শিক্ষার কিন্তু কমিশন নেই। আরো ব্যাখ্যান আছে, ধর আমাদের দেশে 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে, 11-12। ধর বাংলা, বাংলার ইংরেজি, হ্যাঁ, তারপর আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, হ্যাঁ, ইংরেজির আবার ভাগ আছে। তো এইভাবে দেখা যায় 12 প্রকার, এবং সবাই কিন্তু মাস্টার ডিগ্রি নেয়। হ্যাঁ, এই যে শেখ হাসিনা কওমি মাদ্রাসার শিক্ষকদের, ছাত্রদেরকে MA পাস দিছে না। একটা মানুষ যখন MA পাস করে ফেলে, তখন তার যে শিক্ষা, এই ক্যারিয়ারের বাইরে সহজে যেতে পারে না। ধরেন আমি ইংরেজি জার্নালিজমে, আমি তো সবসময় আগে যখন সাংবাদিক নিতাম, ঢাকা ইউনিভার্সিটি পাস করা, আগে বলতাম তুমি যা পড়ে আসছো ওটা ভুলে যাও, এখন প্র্যাকটিক্যাল ওটার সাথে কোনো মিল নাই, তুমি এখানে থাকো। তো এই জন্যই আমি বলছি যে এই যে মাদ্রাসা, আমি লিখছি তো বড় করে সমকালে, আমার ছবি দিয়ে ছাপা হয়েছে। তা আমি বলছি যে এই দেশে 56টা পাবলিক ইউনিভার্সিটি আছে, বুয়েট সহ। হ্যাঁ, তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে 110টা, আর আলিয়া মাদ্রাসা আছে এই 100 আর কওমি মাদ্রাসা আছে 60,000। এরা সবাই সার্টিফিকেট দিচ্ছে। এই সার্টিফিকেট নিয়ে কি করবে আপনি আমাকে বুঝান। আর যদি পলিটিশিয়ানদের কাছে শোনেন যে টেকনিক্যাল এডুকেশন দিতে হবে, আপনি কি ইলেকট্রিক তার জোড়া দেওয়ার জন্য লোক বিদেশ নেবে? আর নেবে না। তো সুতরাং এই জন্য বলছি যে এই যে জাতি, আমাদের যে 10-12 প্রকার জাতি তৈরি করছি, এই জাতি তো এই জন্য কোনো ন্যাশনাল ইস্যুতে এক হয় না, যে কোনো ইস্যুতে আপনার গোলমাল লেগে যায়, কারণ ওই যে 12 প্রকার চিন্তা তৈরি, দাবি দেওয়া বেশি, এই জন্য দাবি দেওয়া সব বেশি। এখন যে দাবি, এই জন্য আমি বলছি এই যে তিতুমির কলেজ, আমি একটা উদাহরণ দিলাম, এই তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করে কি করবেন? একটা বিশ্ববিদ্যালয় নামে একটা সার্টিফিকেট পাবে, এতে কি লাভ? কি লাভ? কোনো লাভ নেই। 4র্থ শিল্প বিপ্লবে এই সার্টিফিকেট একটা কাগজ। জি, তারপরেও মানে এই সরকারকে তো শেষ পর্যন্ত যে সংস্কারের কথা বলা হচ্ছে, বা আগামী দিনে যে গণতন্ত্রের পথে আমরা হাঁটবো, সেই স্বপ্ন এই সরকার দেখাচ্ছে এবং সেই অনুযায়ী কাজ করছে। তারপরে কি সামনে আরো কোনো আন্দোলনের মুখে পড়তে হতে পারে সরকারকে? যদি আন্দোলনের মুখে না পড়ার উপায় কি এই সরকারের? উপায় আছে। ধরেন এই যে এই 2 দিন আগে দাভোসে প্রধান উপদেষ্টা বললো ছাত্ররা সংগঠন করবে, এবং তাদের বহুত প্রশংসা করলো। তারা যে রক্ত দিছে সেই রক্ত অন্যরা আবার লুটে নিতে পারে। অর্থাৎ রাজনৈতিক দল সম্পর্কে সে কিন্তু অনেকটা বিষোদ্গার করেছে। হ্যাঁ, এতে তার মানে তিনি তার নিরপেক্ষতা হারিয়েছেন। তিনি ছাত্র সংগঠন করতেছেন, পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। তিনি এই অন্তর্বর্তীকালীন সরকার ওনার ওই ইন্টারভিউর পরে ফিনান্সিয়াল টাইমসে যে দিছে, এরপরে উনি আর নিরপেক্ষ নাই। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নাই, তারা সংস্কার চায়। সংস্কারটা তো ফাইনালি ইলেকটেড পার্লামেন্ট অনুমোদন না করলে তো সংস্কার হবে না। তো আপনি এই যে ওই আমার কাছে ধরা আছে যে বিএনপির 62, আগে ছিল 31 দফা, আসলে সব দলের সাথে আলোচনা করে 32 দফার সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিছে। এখনো যা আমরা পেপার পত্রিকায় শুনি, বিএনপির ওই সংস্কারের প্রস্তাবগুলোর বাইরে কিন্তু কিছু যায় নাই, ভাষায় তারতম্য হয়েছে। তা আপনি যদি সংস্কারই চান তাহলে জামাতও দিছে, আপনার জামাত এবং বিএনপি বা অন্যরা যারা প্রস্তাব দিছে, তার কমিশনের যে প্রস্তাব দিছে, সব নিয়ে একবার রাউন্ড টেবিলে বসেন। আলাদা আলাদা কানে কানে করলে তো হবে না। হ্যাঁ, এক নারী 5-7 জনের কামলা নিছে পাট কাটার জন্য, সবাই খাওয়ার সময় সবার ভাতের নিচে একটা করে কই মাছ দিছে, দিয়ে কানে কানে কয় তোরে আমি কত ভালোবাসি, একটা কই মাছ কিন্তু বেশি দিছি। হ্যাঁ, তো পরে পাট কাটতে খুব বেশি বেশি করে, আমি আজকে কই মাছ একটা বেশি খাইছি, এই জন্য পাট কাটতেছি জোরে। এখন পরে ফাঁস হয়ে গেছে যে সবার ভিতরে কই মাছ, তখন কেউ আর কাটে না,
পাট কাটা আর শেষ হয় না। তো এই সরকার দেখেন একবার 9টা রাজনৈতিক দলের সাথে সংলাপ ডাকছিল, এবং ওই রিলিফের গম এই যে আমাদের টিসিবির ট্রাক থেকে ফুড কেনে না লাইন ধরে গেছে, আধা ঘন্টা পরে গেছে আর আইছে। আমার পাবনার বসায় কয় আমি 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 খালি কব তুই খালি হুনিয়া যাবি। হ্যাঁ, তো তাই হয়েছে। তো অনেক বলেন আধা ঘন্টা একটা পলিটিশিয়ান একটা চিফ অ্যাডভাইজারের সাথে চা খাই দিতেই সময় লাগে, বলেন এটা কোনো সংস্কার? শুরু থেকে রাজনীতিবিদদের এই সরকার অ্যাভয়েড করতেছে। আমার বক্তব্য হচ্ছে সময় দেয়া যেত যদি এই সরকার রাষ্ট্রটা পরিচালনা করতে পারত। রাষ্ট্রটা চালাতে পারছে না, একটি সেক্টর এই সরকার নিয়ন্ত্রণে আনতে পারে নাই, চালাতে পারছে না। সুতরাং এইভাবে যদি যায়, যে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ কিন্তু রিপোর্ট দিয়েছিল গত মাসে, আমি বলছি কিনা একবার, যে বলছে যে অন্তর্বর্তীকালীন যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারে, রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হয়, তাহলে দেশ আগের জায়গায় ফিরে যাবে, অথবা সেনাবাহিনী রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যাবে। তা আমরা এখন কোন দিকে যাইতেছি আমি তো কনফিউজ। তারা যদি চায়, এখনো আমি বলি বিএনপির সংস্কার প্রস্তাব, আমি তো দেখছি তারেক রহমান বলতেছে যে আমরা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করব, আমরা দিয়েছি, এর সাথে অ্যাড করেন মাইনাস করেন সমস্যা নেই, যেটা যৌক্তিক সেটা আমরা মেনে নেব। তো তাহলে আপনি ওইটাকে বেসলাইন ধরে আলোচনা করলেই তো সমাধান হইতো। আমার বক্তব্য হচ্ছে এখন সংস্কার একটা নির্বাচন করা, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করতে চায় করুক, করে ইমিডিয়েটলি ডিসেম্বর পর্যন্ত দিলে ভাই এই দেশটা একের বিপদে পড়ে যাবে। রাষ্ট্র চলছে না, এই যে আন্দোলন ধরছেন না আপনি, আন্দোলন দেখছেনটা কি? আন্দোলন তামা হয়ে আন্দোলন শুরু হবে, মানে আন্দোলন মহল্লায় মহল্লায় আন্দোলন শুরু হবে, দেশটা অচল হয়ে যাবে। এই সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। একটা রাজনৈতিক সরকার ইলেকশন করে আসলে তার গ্রাম পর্যন্ত তার সংগঠন থাকে। এই সরকারের 22 জন, আর তো কেউ নাই। ছাত্ররাও তা সংগঠন করতে গিয়ে মাঝে মধ্যে পাবলিককে বোকা বানানোর জন্য ওই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু জায়গায় আপত্তিও করে। তো এই জন্যই বলছি যে যদিও এই ইউনিট সরকার একবার 111-এর সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিংস পার্টি করার চেষ্টা করছে, করে দিয়ে ডাকে কেউ সাড়া দেয় না, তখন তিনি বলছেন এটা আমার কাজ না, ছেড়ে দিছে। এখন এই ছাত্রদের করতেছে, তো ছাত্ররা পার্টি আছে, কিছু আছে, একটা পার্টি দাঁড়াবে, নমিনেশন দিবে। ওই আমিন নির্বাচনের সময় হাসিনার যতগুলো বড় বড় নেতা দিয়ে 3টে কিংস পার্টি করেছিল, একটা প্রার্থীর জামাত থাকে নাই, বাতিল হয়েছে। এদেরও জামানত সব বাতিল হবে। আর যেদিন পার্টি ঘোষণা দিবে সেদিন দেখবেন ঢাকা শহর থেকে প্রোটোকল পাবে না, তো প্রোটোকল পাবে না, পুলিশ পাবে না, ঢাকা শহর থেকে বাইরেও যেতে পারবে না। তার মানে হচ্ছে যত দ্রুত সম্ভব আসলে একটি জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করা এবং সেই অনুযায়ী উদ্যোগ নেওয়া জরুরি, না হয় আরো আন্দোলনের মুখে পড়তে হতে পারে এই সরকারকে, তাই তো? না, আন্দোলনের মুখে তো পড়তেই হবে। তাতে আরো দুটো জিনিস আমি বলি, যে দেখেন এই ছাত্ররা স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা এখন সরকার চালানো ব্যস্ত, তারা কিন্তু আপনার দেখেন শিক্ষামুখী হচ্ছে না। তো এই জেনারেশন গ্যাপ, 6টা জেনারেশনের যে গ্যাপ হয়ে যাচ্ছে এই জাতির, আপনি গ্যাপ দূর করবেন কি দিয়ে? এই জাতির তো এমনি ফকির হবে। 2, আপনার এই ছাত্ররা যখন সরকার চালানোর যে ব্যস্ত হচ্ছে, এরা তো এখনো বোঝে না। না বুঝলে কি হেলিকপ্টার চালায়, না বুঝলে কি ওই খাল কাটতে গিয়া রেড কার্পেট লাগায়, বলেন? এটা অবুঝ না? এটা প্রমাণ কি? সরকার চালানো তো অবুঝলে সম্ভব না। অর্থাৎ তখন এই জেনারেশনটা শেষ হয়ে যাবে, কাজে আসবে না, আর কোনো ছাত্র আন্দোলনও তখন হবে না। ছাত্র আন্দোলন যদি এটা ফেল করে আবার সুতরাং আমার বক্তব্য হচ্ছে যত দ্রুত সম্ভব রাজনীতিবিদদের সাথে দেন। তবে এপারে আমি আশ্বস্ত করতে পারি, আমার কাছে আমি কনভিন্স যে বিএনপি যে 31 দফা দিছে, এটা কিন্তু ঘুরে ফিরে কিন্তু এখন যে সংস্কারগুলি হচ্ছে এগুলোর ভিতরেই আছে। বাড়তি যদি কিছু থাকে এটা নেক, সেটা তো বিএনপিও অ্যাকসেপ্ট করবে, এইটা বাস্তবায়ন হবে। ধন্যবাদ ইমাজিস। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি আসলে আন্দোলন যতই হোক শেষ পর্যন্ত পরিণতিতে কিন্তু ভোট, এবং সেই ভোটের মাধ্যমে গণতন্ত্রের সঠিক পথেই কিন্তু বাংলাদেশ ফিরবে। এবং এর মধ্যে যত আন্দোলন যেরূপেই ফ্যাসিবাদ ফিরবার চেষ্টা করুক না কেন, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের যে জাতীয় ঐক্য
প্রতিষ্ঠিত হয়েছে সেই ভিত আরও মজবুত হবে এবং আগামীর বাংলাদেশ হবে আপনার আমার আমাদের সবার, যেখানে থাকবে শুধু শান্তি, সমৃদ্ধি এবং এগিয়ে চলা। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।